হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। গত 7 জুলাই 2026 আমি ভ্রমণ করেছিলাম বান্দরবান থেকে ঢাকা পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজের একটি ভলভো B9 মাল্টি এক্সেল বাসে করে। আমাদের দেশে যত ধরনের বাস চলে বা যত ধরনের চেসিসের বাস চলে, সব ধরনের বাসেই বেশ ভালো পরিমাণে লেকিংস রয়েছে ব্রেকিং ইস্যু নিয়ে বৃষ্টিতে। তবে সেক্ষেত্রে ভলভো বিপরীত, ভেজা রাস্তায় ভলভোর ব্রেকিং ইস্যু নিয়ে এখনো পর্যন্ত কেউ কোনো লেকিংস বের করতে পারেনি। আর তাই সেদিন আমি বান্দরবান থেকে ঢাকা ফেরার জন্য হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাসকে চুজ করেছিলাম, যেহেতু আগে পূর্বাভাস পেয়েছিলাম যে পুরো রাস্তা জুড়ে যথেষ্ট পরিমাণে বৃষ্টি থাকবে। তো হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9 বাসের সাথে বান্দরবান থেকে ঢাকা পর্যন্ত আমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, চলুন সেটা বিস্তারিত দেখা যাক। রাত 8:40। এখন আমি অবস্থান করছি বান্দরবান বাস স্টপ হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের ঠিক সামনে। এখান থেকে আজকে আমরা ভ্রমণ করব রাজধানী ঢাকা পর্যন্ত। প্রথমে হানিফের বান্দরবান কাউন্টারটা একটু দেখে নেওয়া যাক। খুব বেশি বড় যে এমনও না, আবার খুব বেশি ছোট যে এরকমও না। সেদিন আমি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করিনি। আমি সপ্তাহখানেক আগে অনলাইনে সহজ.com থেকে টিকিট করে রেখেছিলাম হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9 বাসের। যেহেতু আমি ব্লগ বানাবো তাই আমার সামনের সিট দরকার, আর ঠিক এই কারণে আমি অগ্রিম টিকিট করে রেখেছিলাম। সেক্ষেত্রে অগ্রিম টিকিটের জন্য আমাকে 70 টাকা এক্সট্রা পে করতে হয়েছে ভাড়ার সাথে। সহজ.com এর ভ্যাট ট্যাক্স সবকিছু মিলে 70 টাকা এক্সট্রা পে করতে হয়েছে আমার। এমনিতে বান্দরবান থেকে ঢাকা পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজ বিজনেস ক্লাস ভলভো B9 বাসের ভাড়া হচ্ছে 1800 টাকা জন প্রতি। সেখানে আমি খরচ করেছি 1870 টাকা। যাই হোক, আমাদের গাড়িটা কাউন্টারের সামনে প্লেস করা ছিল। আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার 152860। ঝুম বৃষ্টিতে টাইগার ভলভোর রূপ যেন আরো বেশি ফুটে উঠতেছিল। তো চলুন আবার একটু ইন্টেরিয়রটা দেখে নেওয়া যাক। হানিফের এই ভলভো B9 মাল্টি এক্সেল বাসে মোট 34টা সিট রয়েছে বিজনেস ক্লাস ফরমেশনে। এক পাশে দুটি এবং অন্য পাশে একটি করে সিট। প্রত্যেকটা সিটে ব্ল্যাঙ্কেট রয়েছে। হানিফ এন্টারপ্রাইজের ভলভোর এই সিটগুলো আমার কাছে জাস্ট এক কথায় রাজকীয় লাগে। এই সিটগুলোতে অস্থির ঘুম হয় আমার। ব্যক্তিগতভাবে পছন্দের কথা বলতে গেলে এই সিটগুলো আমার খুবই পছন্দের। ইন্টেরিয়র, লাইটিং বা এভরিথিং সবকিছু মিলিয়ে জাস্ট রাজকীয় একটা ভাইব দেয় হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাসের ভিতরে আসলে। তবে একটা সমস্যা রয়েছে ছোটখাটো, সেটা হচ্ছে যে আলফা লাইনে যেসব যাত্রীরা বসেন A1 এবং A4, এই দুটা সিটে হচ্ছে লেগ রেস্ট কাজ করে না। অর্থাৎ A1 বা A4 এর যাত্রী হলে লেগ রেস্ট ছাড়াই আপনাকে ভ্রমণ করতে হবে। যে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্সের মতো কি জানি রাখা A1 এবং A4 এর সামনে। এটা একদম সিল্ড লক করা, সো এটার কারণে লেগ রেস্টও লক করা, কোনো দিকে লেগ রেস্ট মুভ করা যায় না। যাই হোক, ইতিমধ্যে আমাদের গাড়ি ছাড়ার টাইম হয়ে গিয়েছে। এখানে আরেকটা কথা, আমাদের গাড়ি ছাড়ার টাইম ছিল 9:30, বাট ওই দিন বান্দরবানে অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হয় যে গাড়িটা 9টায় ছেড়ে যাবে। আমরা যদি ফ্রি থাকি বা আমাদের যদি সুবিধা হয়, সুযোগ হয়, তাহলে যেন আমরা 9টার মধ্যে কাউন্টারে উপস্থিত থাকি। তো সেই ক্ষেত্রে আমরা 9টার আগে উপস্থিত হয়ে যাই এবং কয়েকজন যাত্রী আসতে লেট করেন এবং সবকিছু মিলে রাত 9:20 আমরা যাত্রা শুরু করি আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। আমি আমার আজকের যাত্রার শুরুতে স্মরণ করছি অত্যন্ত সুখ সন্তপ্ত হৃদয় নিয়ে শোকাহত মনে আলহাজ জনাব কফিলউদ্দিন আঙ্কেলকে, যার অত্যন্ত দূরদর্শিতা এবং দুর্দান্ত সাহসিকতায় আজকে 2026 সালে এসে আমরা ভ্রমণ করতে পারি ভলভো বাসে, যেখানে বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ ছাড়া আর কেউই ভলভো দিয়ে সার্ভিস দিচ্ছে না। হানিফ এন্টারপ্রাইজের সম্মানিত কর্ণধার আলহাজ জনাব কফিলউদ্দিন আঙ্কেল, যিনি অল্প কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। মানে কোনো জায়গায় একটু বৃষ্টি কমে না, আমি কালা রাইতে কোনো যাত্রা পাইছি আর কমার দিকে নেই। সিঙ্গেল গাড়ি চালাচ্ছি বৃষ্টিতে, মানে সিঙ্গেল হয় সিঙ্গেল
প্রতি বছর বৃষ্টির সিজনে ভলভোতে ন্যূনতম একটা ট্যুর না দিলে আমার আত্মায় শান্তি মিলে না আসলে, যার কারণে আমি প্রতি বছরই চেষ্টা করি ভলভোতে ট্যুর দেওয়ার। বৃষ্টি প্লাস ভলভো যেন এক অন্যরকম কম্বিনেশন, আর সেজন্যই মূলত সেদিন বান্দরবান থেকে ঢাকা ফেরার সময় ভলভোকে চুজ করা। বান্দরবান ঢাকা রুটে লাক্সারিয়াস অপারেটরের সংখ্যা খুবই কম, মাত্র দুটো ব্যানার চলে যারা প্রপার লাক্সারিয়াস বাস দিয়ে সার্ভিস দেয়। একটা হচ্ছে রবি এক্সপ্রেস হুন্ডাই আর একটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ ভলভো। দুটো অপারেটরই বিজনেস ক্লাস বাস দিয়ে সার্ভিস দেয়, আর দুটো অপারেটরেরই বর্তমান ভাড়া 1800 টাকা। অতিরিক্ত ঝড় বৃষ্টির ফলে রাস্তার বিভিন্ন অংশে গাছের ডালপালা ভেঙে পড়েছিল, আর হচ্ছে বিভিন্ন জায়গায় পানিও উঠেছিল। উল্লেখ্য যে আমি যেদিন ভ্রমণ করি এর পরের দিনই বান্দরবানে বন্যা হয়, তো আমি হচ্ছে বন্যার আগের দিনই বান্দরবান থেকে ঢাকা ব্যাক করি। তো এখন আমরা ছুটে চলছি বান্দরবান সাতকানিয়া হাইওয়ে ধরে। পাহাড়ি রাস্তায় ভলভোর আসলে কোনো তুলনায় চলে না। বেস্ট কমফোর্টেবল একটা জার্নি ছিল আমার ভলভোর সাথে। বৃষ্টি, তারপর পাহাড়ি রাস্তা, সবকিছু মিলিয়ে ড্রাইভার সাহেবের ড্রাইভিং এভরিথিং সবকিছু মিলিয়ে যথেষ্ট কমফোর্টেবল একটা জার্নি ছিল। আর আমি এই ভিডিওতে মূলত বান্দরবানের এই পাহাড়ি রাস্তাটাকে বেশি ফোকাস করার চেষ্টা করেছি, কারণ বান্দরবান রুটটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা কক্সবাজার রুটের সাথে কানেক্টেড। আর ঢাকা চট্টগ্রাম বা ঢাকা কক্সবাজার রুটে আসলে হাজার হাজার ভ্লগ রয়েছে, তবে সেই তুলনায় তুলনামূলক কম ভ্লগ বান্দরবান রুটে। দ্যাটস ওয়াই আমি আমার এই ভ্লগে বান্দরবান থেকে সাতকানিয়া পর্যন্ত অংশটুকুতে বেশি ফোকাস করার চেষ্টা করেছি। আমাদের ড্রাইভার সাহেব এই বৃষ্টিতে ভলভো নিয়েও খুবই স্মুথলি এবং স্লোলি গাড়ি চালাচ্ছিলেন। বান্দরবান সাতকানিয়া এই অংশটুকুতে আমরা খুব বেশি বাসের দেখা পাইনি, আমরা জাস্ট নিরিবিলি একাকি ছুটে চলছিলাম। যেহেতু পাহাড়ি রাস্তা, সো ওরকম স্পিডিং এর কোনো প্রয়োজনীয়তা নেই, সিঙ্গেল লেন তার উপরে। তবে যেহেতু ভলভো, সেক্ষেত্রে একটু হয়তো টানা যাইতো, বা উস্তাদ যেভাবে চালাচ্ছিলেন এর চেয়ে বেটার হয়তো টানা যাইতো, বাট চালান নাই। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, এটা সেফ চালাইছেন, ভলভো হওয়া সত্ত্বেও সেফ চালাইছেন, জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে। বান্দরবান শহর থেকে বের হয়ে কিছু দূর আগাইতে আমরা একটা সেন্ট মার্টিন পরিবহনের দেখা পাই, মেবি পরিবহন বা অন্য কিছু হইতে পারে। আমি আসলে সেন্ট মার্টিন নামক কোনো ব্যানারকে ওইভাবে খেয়াল করি না, একমাত্র রবি এক্সপ্রেস ছাড়া। তো যাই হোক, এটার পিছনে যে খুব বেশি সময় ছিলাম এরকম না, এটাকে ওভারটেক করেছেন আমাদের উস্তাদ। এটাকে ওভারটেক করতেই হতো, কারণ এটা যেহেতু লিল্যান্ড গাড়ি, যথাসম্ভব লিল্যান্ড গাড়ি, তো পাহাড়ি রাস্তায় এটা আসলে খুবই কষ্ট করে উপরের দিকে উঠতে হচ্ছিল। আমাদের যেহেতু ভলভো, উপরের দিকে উঠতে আমাদের কোনো গায়েই লাগতেছিল না, সো আসলে একটা সময় গিয়ে আমরা এটাকে ওভারটেক করে এবং সামনে চলে যাই।
রাত 9:55 এখন আমরা অতিক্রম করছি বাজালিয়া ক্রস করার পর আমার একটু চোখ লেগে যায় ভলভুর কমফোর্ট পেয়ে। তারপর আমার ঘুম ভাঙে কক্সবাজার ঢাকা হাইওয়েতে এসে। ইতিমধ্যে আমরা সাতকানিয়া পার হয়ে চলে এসেছি, ঘড়িতে বাজতেছে রাত 10:15। কক্সবাজার ঢাকা হাইওয়ে ধরে আপাতত আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে চট্টগ্রাম, দেন আমরা ঢাকার দিকে মুভ করব। রাত 10:40 ইতিমধ্যে আমরা সাতকানিয়া 2000 পার হয়ে চান্দনাশ অতিক্রম করছিলাম। এমন সময় রবি এক্সপ্রেসের একটা বাস আমাদেরকে বুলেটের গতিতে এই বৃষ্টির মধ্যে ওভারটেক করে জাস্ট গায়েব হয়ে যায়। হুন্দাই বাস যদিও বৃষ্টিতে স্কিড করে, আমি আসলে এজন্য রবি এক্সপ্রেসের হুন্দাইকে অ্যাভয়েড করেছিলাম। আমি ভলভোতে উঠেছিলাম কারণ বৃষ্টিতে ভলভোর ব্রেকিং নিয়ে কোনো ইস্যুজ নাই, হুন্দাইয়ের ব্রেকিং নিয়ে অবশ্যই কথা বলার জায়গা রয়েছে। বাট তবুও এই বৃষ্টির মধ্যে হুন্দাই হচ্ছে আমাদেরকে জাস্ট বুলেটের গতিতে ওভারটেক করে এবং পরবর্তীতে আমরা ঢাকা পর্যন্ত আর তার দেখা পাইনি একদম। হ্যাং হয়ে গেছিল এটা। আপনি মোবাইল से ताई आसो এই মোবাইল সব পাই দিলাম, আমার মিলে সাল করে না পাই দিলাম আসলে। একদিকে ঝুম বৃষ্টি, অন্যদিকে ভলভোর মতো প্রোডাক্টের আলট্রা লাক্সারিয়াস কমফোর্ট। আমি আসলে না ঘুমিয়ে থাকতে পারিনি, যেহেতু সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি, সো সবকিছু মিলে আমার এত ঘুম আসে। আমার যখন ঘুম ভাঙে তখন আমি নিজেকে আবিষ্কার করি যে আমরা চট্টগ্রাম দামপাড়া এখান সব ক্রস করে চট্টগ্রাম ঢাকা হাইওয়ে ধরে ছুটে চলছি আমাদের গন্তব্য ঢাকার দিকে। ততক্ষণে ঘড়িতে প্রায় 12:40। বান্দরবান ঢাকার হানিফের এই ট্রিপটা চট্টগ্রাম কানেক্টেড। চট্টগ্রামে এই গাড়িটার শিডিউল দেওয়া 11:55। বাট আমাদের দামপাড়া কাউন্টারে হচ্ছে একটা যাত্রীর জন্য বেশ অনেকটা লেট হয়ে যায়। তাছাড়া ওই দিন ফুটবল খেলা ছিল, আর্জেন্টিনার খেলা ছিল, যার কারণে যাত্রীরা আর্জেন্টিনার খেলা শেষ না করে বাসে উঠতে চাচ্ছিলেন না। কাউন্টারে সবাই খেলা দেখে শেষ করে তারপর আমাদের বাসে ওঠেন, যার কারণে বেশ খানিকটা লেট হয় দামপাড়া। এই জিনিসটা আমি আসলে ঘুমেছিলাম তখন, এই জিনিসটা পরবর্তীতে গাইডের মুখে শুনছি, গাইড ড্রাইভার সাহেবের সাথে গল্প করতেছিলেন। চট্টগ্রাম থেকে ছেড়ে এসে আমরা N1 উঠতেই ট্রাকের প্রচুর পরিমাণ প্রেসার পাই। আসলে N1 চিরাচরিত নিয়ম এটা, ট্রাকের প্রেসার এখানে থাকবেই। তারপর আমরা এখানে যে শ্যামলী এসপিটাকে দাঁড়ানো দেখে এসেছিলাম, সেই শ্যামলী এসপিটা ট্রাকের বাম্পার ধরে ধরে আমাদেরকে ওভারটেক করে চলে যায়। আমরা সকলেই জানি যে ভেজা রাস্তা হিনু AK1 যে বিড়ালের মতো পারফরমেন্স করে, শ্যামলী এসপিও বিড়ালের মতোই পারফরমেন্স করতেছিল। অতিরিক্ত স্পিড বা অন্য কিছু যে করতেছিল এরকম না, বাট আমরা তার চেয়েও স্লো চালাচ্ছিলাম, যেটা আসলে অন্তত ভলভোর কাছ থেকে এক্সপেক্টেড ছিল না। কারণ এতক্ষণ সিঙ্গেল লেনে ছিলাম, সিঙ্গেল লেনে আসতে চালাইছে, ঠিক আছে, রিস্কি রুট ছিল, এভরিথিং ওকে। বাট মানে এখন তো 4 লেনে আসছি, এখন তো মানে মোটামুটি 1G'র কাছে ওভারটেক যদি ভলভো নিয়ে খাইতে হয় তাহলে তো আসলে এখানে আর কিছু বলার মতো নেই আমার। আসলে ভলভোতে অবশ্যই মানুষ কমফোর্টের জন্য ওঠে, আমি নিজেও কমফোর্ট এবং ঘুম দুইটা যেন একসাথে হয় সেটার জন্যই উঠেছি। এজন্যই আমি বান্দরবান ঢাকার রবি এক্সপ্রেস হুন্দাইকে অ্যাভয়েড করেছি। আমি স্পিড চাই নাই বলে হুন্দাইতে আমি উঠি নাই। ভলভোতে আরামদায়ক ঘুমের জন্য আমি ভলভো চুজ করেছি, বাট এতটাও স্লো চালাবে সেটা আসলে কল্পনা করি নাই।
বান্দরবান থেকে রাত 9:20 ছেড়ে এসে রাত 1টায় এসে আমরা ফাইনালি কোনো গাড়িকে ওভারটেক করতে সক্ষম হই। এখন আমরা অতিক্রম করছি কুমিরা, শ্যামলী এসপির বাম্পার ধরে সোহাগের স্ক্যানিয়াকে ওভারটেক করে সামনে চলে আসি। কুমিরা পার হয় আমাদের উস্তাদ মোটামুটি একটু ভালো টেনে চালানো শুরু করেন, প্রায় 70-80 ধরে চালানো শুরু করেন। বৃষ্টিতে আসলে 70-80 স্পিড এনাফ আমার জন্য, আমি আর কিছু চাই না, বাট এতক্ষণ আরো অনেক বেশি স্লো চালাচ্ছিলেন। যাই হোক, কুমিরা পার হয়ে আমি আবারও ঘুমিয়ে যাই, এক ঘুমে একদম হোটেলে চলে আসি। হোটেলে আমরা প্রবেশ করি রাত 3:20 কুমিল্লায় মায়ামি 3 রিসোর্ট। এখানে এসে সব লাক্সারিয়াস বাসের দেখা পাই, গ্রিনল্যান্ড, ডাবল ডেকার, হানিফের আরো কয়েকটা ভলভো বাস এখানে দাঁড়ানো ছিল। তো প্রায় 30 মিনিটের যাত্রা বিরতি পাই আমরা কুমিল্লায় এসে। মায়ামি 3 রিসোর্টে আমি খিচুড়ি খাই এবং পরবর্তীতে বৃষ্টিতে ভিজে চা খেতে খেতে কিছুক্ষণ বাস দেখি। তারপর রাত ঠিক 4টায় আমরা পুনরায় যাত্রা শুরু করি আমাদের গন্তব্য ঢাকার দিকে। এখানে 30 মিনিটের যাত্রা বিরতির কথা থাকলেও প্রায় 40 মিনিট কাটিয়ে ফেলি আমরা। হোটেল বিরতি শেষ করে পুনরায় যাত্রা শুরু করার পর সোহাগের সেই স্ক্যানিয়া যেটাকে আমরা ওভারটেক করে এসেছিলাম, সেই বাসের ড্রাইভারের মুড সুইং হয়। তারপর উনি ওনার পাওয়ার দেখাইতে থাকেন, লিটারেলি জাস্ট আমাদেরকে ওভারটেক করে গায়েব হয়ে গিয়েছে স্ক্যানিয়া। সোহাগের এই স্ক্যানিয়া বাসের ড্রাইভারের মুড সুইং হলো, আমাদের ড্রাইভার সাহেবের মুড কিন্তু সুইং হয়নি। আমরা যথারীতি আগের মতোই চালাচ্ছিলাম এবং সোহাগের সামনে 21 রয়েছে, 21 বাম্পার ধরে ধরে চালাচ্ছিলাম। একটা সময় গিয়ে সেই 21কে আমরা ওভারটেক করতে সক্ষম হই। একুশে যথারীতি সেফটি মেনটেন করে চালাচ্ছিল, যেহেতু রাস্তা ভিজা, সো ওয়ানজের এখানে দাপট দেখানোর কোনো সুযোগই নাই আসলে। তারপর হচ্ছে হোটেল থেকে বের হওয়ার পর আমাদেরকে যে দোয়েল এক্সপ্রেসটা ওভারটেক করছিল সেটাকে আমরা পুনরায় ওভারটেক করি। রাত তখন প্রায় 4:40, আমরা ইতিমধ্যে গৌরীপুরের কাছাকাছি চলে এসেছি। ডুয়েল এক্সপ্রেসকে ওভারটেক করার পর আমি আবারও ঘুমিয়ে যাই। ঘুম ভাঙে আমার এসে মেঘনা ব্রিজে। ভোর 5:10 বাজতেছে তখন ঘড়িতে। ভোরের আলো ফুটার মুহূর্তে আবছা বৃষ্টিতে দারুণ রোমাঞ্চকর ভাবে আমরা মেঘনা ব্রিজ অতিক্রম করছিলাম হানিফ এন্টারপ্রাইজের বিশ্ববিখ্যাত ভলভো B9 বাসের সাথে। আমরা প্রায় একাই ক্রস করি মেঘনা ব্রিজ, আমাদের আশপাশে অন্য কোনো বাস ছিল না, বাট জিনিসটা খুবই এনজয়েবল ছিল। ভোরের আলোতে ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, সো এনজয় করুন।
ভোর 5:30 দিকে আমরা কাঁচপুর প্রবেশ করি। এখানে এসে শ্যামলী এসপির একটা বাসকে ওভারটেক করি। তারপর সামনে এসে সৌদি আর মার্সিডিজ বেঞ্চকে ওভারটেক করতে করতে মাতুয়াইলের একটা পাম্পে আমরা তেল নেওয়ার জন্য প্রবেশ করি ভোর 5:38। পাম্পে প্রায় 10-12 মিনিটের মতো বিরতি ছিল। তারপর 5:50 দিকে পুনরায় যাত্রা শুরু করি। ইতিমধ্যে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভার অতিক্রম করছি। এখন ঘড়িতে বাজতেছে 5:55। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সায়দাবাদ প্রবেশ করব এবং আমার যাত্রা সায়দাবাদ পর্যন্তই সমাপ্ত হবে, যদিও গাড়িটা আরামবাগ হয়ে সম্ভবত গাবতলীর দিকে যাবে। এ পর্যায়ে এসে যদি পুরো ব্লগটাকে একটু সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করতে চাই, তাহলে প্রথমে হচ্ছে গাড়ির কন্ডিশন নিয়ে কথা বলতে চাই। গাড়ির কন্ডিশন এভরিথিং ওকে, বাট আমি এ পর্যন্ত যতগুলো ভলভো বাসে উঠছি সবগুলো ভলভো বাসের A4 এর উপর দিয়ে হচ্ছে বৃষ্টির পানি পড়ে। এমনিতে গাড়ির ইঞ্জিন, গাড়ির নয়েজ সবকিছু আমার কাছে ভালো লাগছে, গাড়িটাকে খুবই ফ্রেশ মনে হয়েছে। বাট ওই বৃষ্টির পানিটা কিন্তু পরেই এই গাড়িতেও। সো কেউ যদি ভলভোতে ভ্রমণ করেন অবশ্যই A4 অ্যাভয়েড করবেন যদি বৃষ্টির দিন হয়। পিছনে আর কোনো সিটে পড়ে কিনা জানি না, কারণ আমি পিছনে বসি নাই। এছাড়া A1ও অ্যাভয়েড করবেন, কারণ লেগ রেস্ট কাজ করবে না। এরপর যদি ড্রাইভার সাহেবের কথা বলি, ড্রাইভার সাহেবের ড্রাইভিং তো দেখলেনই পুরো রাস্তা জুড়ে, মানে খুবই স্মুথলি চালাইছেন, ঠিক আছে সবকিছু, বাট অনেক বেশি স্লো চালাইছেন, তাতে আমার কোনো সমস্যা নাই যদিও। এরপর হচ্ছে গাইড সাহেবের বিহেভিয়ার যথেষ্ট হেল্পফুল ছিল, যথেষ্ট ভালো ছিল। স্টাফের অ্যাক্টিভিটিও যথেষ্ট সুন্দর ছিল। সবকিছু মিলে বেশ ভালো একটা জার্নি ছিল। বান্দরবান থেকে 9:20 ছেড়ে এসে ঢাকার সায়দাবাদে আমাদেরকে ঠিক 6টায় নামিয়ে দেন। প্রায় 8 ঘন্টা 40 মিনিটের যাত্রা এখানেই সমাপ্ত ঘটলো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।